সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে শারমিন। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমার ইউটিউব চ্যানেলে যারা আমার সঙ্গে আছেন তারা শুনবেন এক্স ফাইলস। এক্স ফাইলসের আজকের গল্পটির নাম হচ্ছে ড্যান্সিং অন দ্য গ্রেভ। ঠিক সেটা হচ্ছে যে এক্স ফাইলসের কিন্তু বই আছে। আপনারা বই মেলা তো শেষ হয়ে গেছে, তো বই মেলায় গেলে আপনারা হয়তো দুটো বই আছে এক্স ফাইলসের, দুবার বের হয়েছিল, কিনতে পারেন। এক্স ফাইলসের বই, কুয়াশারও বই আছে 5টা বোধ হয়, আর এক্স ফাইলসের 2টো। তো যাই হোক, আমি এখান থেকেই গল্পটা শোনাবো আপনাদেরকে। কিন্তু আমি যখন গল্পটা প্রথম শুনেছিলাম, গল্পটা মানে সত্যি কাহিনী, সত্য একটা ঘটনা, খুবই মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক। আমি শুরুতেই বলে নিচ্ছি, অর্থাৎ একটু ভীতু প্রকৃতির, মানসিকভাবে দুর্বল, যাদের হৃদরোগের সমস্যা রয়েছে, তারা এক্স ফাইলসের কিছু কিছু গল্প আছে, কিছু কিছু সত্য গল্প তো নয়, সত্যি ঘটনা, তারা সেগুলো শুনবেন। আমি শুরুতেই বলে দিচ্ছি, যদি মনে করেন যে আপনি ভীতি আছে, আপনার হৃদরোগের সমস্যা রয়েছে এবং আপনার ভীতি আছে, বা আপনার এনজাইটি হয় বা কিছু হয়, তাহলে এক্স ফাইলস শোনা থেকে বিরত থাকবেন, অন্তত আজকেরটা। কারণ খুবই মর্মস্পর্শী একটি কাহিনী আজকে আমি আপনাদের শোনাবো। তাহলে শুরু করি। নির্মম রহস্যের মোড়কে ঢাকা গল্পগুলো কি কেবল সাধারণ মানুষের? না, অভিজাত মানুষ আর তাদের ঠাস বুনোটে গড়া ঘরেও খুঁজে পাওয়া যায় এমন অনেক গল্পকে, যাতে থাকে একটু করে তৈরি করা ষড়যন্ত্র, নিকষ রহস্যের গাঢ় অন্ধকার। ভালোবাসা সুন্দর, মোহনীয়, তবে অনেক সময় ভালোবাসাই হতে পারে প্রাণ সংহারী। আর আজকে আমরা কুয়াশা এক্স ফাইলসে শুনব পার্সিয়ান পরিবারের নারী শাকিরা খালিলির মৃত্যু রহস্য। 1947 সালের 22 আগস্ট মাদ্রাজের একটি পার্সিয়ান মুসলিম পরিবারে জন্ম নেন শাকিরা খালিলি। বাবা গোলাম হোসেন নামাজি এবং মা গহরতাজ বেগমের মেয়ে ছিলেন শাকিরা। গহরতাজ বেগমের বাবা অর্থাৎ শাকিরা খালিলির নানা ছিলেন প্রথমে জয়পুর এবং পরবর্তীতে হায়দ্রাবাদে কর্মরত দেওয়ান। শাকিরার দাদা মোহাম্মদ নামাজিও খুব একটা কম কিছু ছিলেন না। ব্যবসায়ী মোহাম্মদ নামাজির ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে ছিল ইরান, সিঙ্গাপুর আর আমেরিকাতেও। ভারতে বেশ প্রভাব প্রতিপত্তি ছিল তার। ভারত, ইরান এবং সিঙ্গাপুরে জনস্বার্থে নানা রকম প্রতিষ্ঠান নির্মাণ করেন শাকিরা খালিলির দাদা। জন্মের পর অনেকটা সময় সিঙ্গাপুরে কাটিয়েছেন শাকিরা খালিলি। বাবা মা সিঙ্গাপুর থাকায় সেখানে পড়াশোনা করেছেন তিনি। 1965 সালে 18 বছর বয়সে নিজের কাজিন আকবর মির্জা খালিলির সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় শাকিরা। শাহতাজ বেগম এবং গহরতাজ বেগম ছিলেন 2 বোন, তাই শাকিরা আর আকবরের এই সম্পর্কে কোনো রকম বাধা দেয়নি তারা। একটা সময় বিয়ে হয়ে যায় আকবর খালিলি এবং শাকিরার। বিয়ের পর শাকিরা হয়ে ওঠেন শাকিরা খালিলি। মানুষ হিসেবে কেমন ছিলেন আকবর খালিলি? খুব ভালো খেলোয়াড় এবং শিক্ষার্থী ছিলেন আকবর খালিলি। চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। টেনিস খেলোয়াড় হিসেবে তিনি ভারতে বেশ ভালো কিছু করার ক্ষমতা রাখতেন, কিন্তু সবকিছু বাদ দিয়ে দাদার পদাঙ্ক অনুসরণ করেন তিনি। আইএফএস এবং আইএসএ 2টো পরীক্ষাতে বসেন আকবর খালিলি। 1954 সালে আইএফএসে যোগ দেন। নিজের কাজের তাগিদে নানা স্থানে বদলি হতেন আকবর খালিলি। মোট 4টি মেয়ে সন্তান জন্ম নেয় শাকিরা খালিলি এবং আকবর খালিলির ঘরে। জেবুন্দা খালিলি, সাবা, রেহানে এবং এসমাত খালিলি। বেশ কেটে যাচ্ছিল এই দুজনের সংসার সন্তানদের নিয়ে। হঠাৎ করেই ইরানে বদলি হয়ে যান আকবর খালিলি। মেয়েদের নিয়ে ইরানে যেতে রাজি হননি শাকিরা খালিলি। মেয়েদের নিয়ে দেশেই থাকতেন তিনি। স্থাপত্য নিয়ে বেশ আগ্রহ ছিল শাকিরার, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শাকিরা। 37 বছর বয়সে নিজের বাড়ি নিজেই তৈরি করেন শাকিরা। এরপর মায়ের বাড়িতেও সাহায্য করেন। তারপর তার চোখ যায় অন্যদিকে। বাবা দাদার মতন দানশীল ছিলেন শাকিরা, তাই আশেপাশের মুসলিম জনগোষ্ঠীর ভেতরে বেশ সুনাম কুড়িয়ে ফেলেন তিনি খুব দ্রুত। গল্পটা এই পর্যন্ত খুব সহজ আর সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। হাসি খুশি পরিবারে না ছিল টাকা পয়সার অভাব, না ভালোবাসার, কিন্তু তবুও ঝড় এসেছিল পরিবারটিতে। কিভাবে? আসুন শুনি তাহলে। 1991 সালের কথা। শাকিরার সন্তান সাবা নিজের সাধ্য মতন খুঁজে বেড়ায় তার মাকে।
সম্ভাব্য সব স্থানে খোঁজার চেষ্টা করে সে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। নিজের সৎ বাবার কাছে জানতে চায় মা কোথায়, কিন্তু শাকিরার দ্বিতীয় স্বামী মুরালীমোহন মিশ্রা স্পষ্টভাবে কোনো উত্তর দেন না। সন্দেহ হয় সাবার। 1992 সালে সন্দেহ আর একটা আশঙ্কা গাঢ় হয়ে ওঠে মনের ভেতরে। সোজা ব্যাঙ্গালোরের কর্ণাটকের অশোকনগর পুলিশ স্টেশনে যায় সাবা। হাবিয়াস কর্পস কেস দাখিল করেন তিনি। তবে তার আগে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় সাবাকে। টানা 1 বছর চেষ্টার পর অবশেষে তার মায়ের উধাও হয়ে যাওয়া নিয়ে পুলিশ কেস করতে সক্ষম হন সাবা। এরপর 3টি বছর শাকিরা খালিলিকে খুঁজে বেড়ায় ব্যাঙ্গালোর পুলিশ, কিন্তু কোথাও কোনো খোঁজ মেলে না তার। যেন বিশাল সম্পত্তির মালিক এই নারী কাউকে কিছু না জানিয়ে হুট করে উধাও হয়ে গিয়েছে। সাবার সাথে শাকিরের পরিবারের বাকি সদস্যরাও এ সময় খুঁজে বেড়ায় শাকিরাকে। কেস করার কিছুদিনের ভেতরেই পুলিশ শাকিরা খালিলির কেসকে আর সব কেসের মতো ফাইলবন্দি করে রেখে দেয়। ভুলে যায় হারিয়ে যাওয়া শাকিরা খালিলির কথা। তবে পুলিশকে খুব বেশি দিন চুপ করে থাকতে দেয়নি শাকিরা খালিলির পরিবার। শাকিরা খালিলির প্রথম স্বামী আকবর খালিলি ছিলেন একজন আইএফএস অফিসার। তাদের পরিবার ছিল সম্ভ্রান্ত এবং প্রভাবশালী। আকবর খালিলি পুলিশকে চাপ দেন শাকিরের ব্যাপারে খোঁজখবর চালু রাখতে। ফলে পুলিশ একটা সময় তৎপর হয়ে ওঠে সুন্দরী, রহস্যময় আর অগাধ সম্পত্তির মালিক শাকিরা খালিলির গুম হওয়ার রহস্য উদ্ঘাটনে। শাকিরা খালিলিকে খুঁজতে গিয়ে প্রথমেই জানার দরকার পড়ে তার ব্যক্তিগত জীবনকে। বেরিয়ে আসে ধীরে ধীরে শাকিরা খালিলির জীবনের অনেকগুলো না জানা দিক। আর এগুলোর ভেতরেই প্রথমে ছিল শাকিরা খালিলির 2টি বিয়ে। নিজের প্রথম স্বামী আকবর খালিলিকে তালাক দিয়ে মুরালী মনোহর মিশ্রা ওরফে স্বামী শ্রদ্ধানন্দের সাথে বিবাহ বন্ধনে জড়ায় শাকিরা খালিলি। এর আগে আকবর খালিলির সাথে শাকিরার বিয়ে হয় ভালোবেসে। প্রায় 3 যুগ আগে ভালোবেসে একে অন্যকে বিয়ে করেন শাকিরা এবং আকবর। বিয়ের পর মুরালির সাথেই থাকতেন শাকিরা। নিজের প্রথম স্বামীর সাথে যোগাযোগ না থাকলেও সেই ঘরে 4 মেয়ের সাথে প্রায় দেখা সাক্ষাৎ করতেন শাকিরা। মা মেয়ের ভেতরের বন্ধন ছিল গাঢ়। শাকিরার মেয়েরা তার বাসায় মাঝে মাঝে দেখা করতে আসতো। কথাবার্তা হতো তাদের মায়ের সাথে। বিশেষ করে শাকিরার মেয়ে সাবার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল শাকিরার। প্রতিদিন 2 থেকে 3 বার ফোনে কথা হতো তাদের। কিন্তু 1991 সালের পর থেকে আর কখনো কথা বলতে পারেনি সাবা শাকিরার সাথে। হুট করে সেবার পুরো দিনে মায়ের কোনো কল না পেয়ে খানিকটা চিন্তিত হয়ে পড়ে মডেল হিসেবে কর্মরত সাবা। তখন বোম্বেতে কাজ করত সাবা। তাই তার পক্ষে মায়ের খোঁজ নেওয়ার জন্য তক্ষুনি চলে আসা সম্ভব ছিল না। তাই স্বামী শ্রদ্ধানন্দকে কল করে সাবা, কিন্তু মায়ের সাথে কথা বলতে দেওয়া হয় না তাকে। এটা সেটা বলে পাশ কাটিয়ে দেন শ্রদ্ধানন্দ। ঘন ঘন ফোন করতে থাকেন সাবা, কিন্তু শ্রদ্ধানন্দ বলতেন শাকিরা সাবাকে অনেক মিস করছে, সাবা যেন তাড়াতাড়ি দেখা করতে চলে আসে। তবে সব মিলিয়ে সন্দেহ গড়ে উঠতে অনেকটা দিন সময় লেগেছিল। তারপরে একদিন ফোনে স্বামী শ্রদ্ধানন্দ সাবাকে জানায় যে শাকিরা এখন দেশে নেই, সে মা হতে চলেছে, তাই সে বিদেশে চলে গিয়েছে। নির্দিষ্ট কোনো দেশের কথা জানাতে চায়নি তখন শ্রদ্ধানন্দ। এর ভেতরে মাকে খুঁজতে বেশ কয়েকবার সাবা স্বামী শ্রদ্ধানন্দের কাছে যায়, কিন্তু স্বামী শ্রদ্ধানন্দ কখনো কোনো ব্যাপারে খোলাসা করে কোনো উত্তর দেননি সাবাকে। বারবার জিজ্ঞেস করবার পর একটা সময় শ্রদ্ধানন্দ সাবাকে জানান শাকিরা আমেরিকায় গিয়েছে। এমনকি নিউ ইয়র্কের একটি হাসপাতালের ঠিকানা দেন তিনি সাবাকে। সাবা সেই হাসপাতালে খোঁজ করে, কিন্তু সেখানে শাকিরা খালিলি নামে কোনো মানুষ ভর্তি ছিল না। ফলে আবার স্বামী শ্রদ্ধানন্দকে ফোন করে সাবা, তার কাছে খোঁজ নিতে যায়। তখন স্বামী শ্রদ্ধানন্দ প্রথমে ভাব ধরেন যেন তিনি ঠিক বলেছিলেন, কোনোভাবে শাকিরা তাকে ঠিক তথ্য দেয়নি। আর তার পরপরই আবার জানান যে তিনি ভুল বলেছিলেন। শাকিরা ইংল্যান্ডের কোনো একটি হাসপাতালে গিয়েছেন আর ভালো আছেন তিনি। সাবা স্বামী শ্রদ্ধানন্দের কাছে শাকিরার ঠিকানা, ফোন নাম্বার বা যোগাযোগ করার মতন কিছু চায়। স্বামী শ্রদ্ধানন্দ সরাসরি না করে দেন সাবাকে, জানান শাকিরা যাওয়ার সময় এমন কিছুই রেখে যায়নি যেটা দিয়ে তার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এভাবেই হয়তো আরো বেশ কিছুদিন সময় কেটে যেত, কিন্তু স্বামী শ্রদ্ধানন্দ নিজেই নিজের জালে ফেসে যান একটা সময়। সেবার মায়ের সম্পর্কে কথা বলতেই মুম্বাইয়ের একটা রেস্টুরেন্টে স্বামী শ্রদ্ধানন্দের সাথে দেখা করে সাবা। সেখানে আবার
তাকে জানান স্বামী শ্রদ্ধানন্দ যে শাকিরা খালিলি দেশের বাইরে আছে। কথাবার্তা বলতে বলতে একটা সময় স্বামী শ্রদ্ধানন্দ একটু পাশে যান, আর সেই সময় সাবার চোখে পড়ে স্বামী শ্রদ্ধানন্দের সাথে আনা কিছু কাগজের উপরে। কাগজগুলো টেবিলের উপরে রাখা ছিল। সেদিকে ভালো করে তাকাতেই একটি পাসপোর্ট দেখতে পায় সাবা। পাসপোর্টটি ছিল তার মা শাকিরা খালিলির। সন্দেহ তীব্র হয় সাবার। এখানে যদি শাকিরার পাসপোর্টই থাকে, তাহলে শাকিরা কি করে বিদেশে গেল? তার মানে কি স্বামী শ্রদ্ধানন্দ মিথ্যে কথা বলছেন? এছাড়া এর ভেতর 9 মাস কেটে গিয়েছে। যদি শাকিরা সন্তান সম্ভবা হয়ে থাকেন এবং নিজের অবস্থান লুকিয়ে রাখতে চান, তাহলে এর ভেতর তার সন্তানের জন্ম হওয়ার কথা। তাই শেষবারের মতো স্বামী শ্রদ্ধানন্দকে জানায় সাবা যে এরপর যদি ঠিকঠাক কোনো তথ্য তাকে না দেয়া হয়, কিংবা শাকিরার সাথে যদি তাকে দেখা করিয়ে না দেয়া হয়, তাহলে পুলিশের কাছে যাবে সে। তারপর পুলিশের কাছে যায় সাবা। পুলিশের তদন্তকালীন সময়ে প্রথমে প্রশ্ন আসে, শাকিরা খালিলি আকবর খালিলিকে ছেড়ে দ্বিতীয় বিয়ে কেন করেছিলেন? কে এই মুরলী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দ? তদন্ত শুরু করে পুলিশ। মুরলী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দ সম্পর্কে বেশ অন্যরকম কিছু তথ্য পায় তারা। মুরলী মনোহর মিশ্রা অথবা স্বামী শ্রদ্ধানন্দ রামপুর স্টেটের নবাবের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া স্বামী শ্রদ্ধানন্দ উত্তরপ্রদেশের রামপুর রয়্যাল ফ্যামিলির জায়গা জমির দেখভালও করতেন। আকবর খালিলি ও শাকিরা খালিলির খুব ভালো সম্পর্ক ছিল রামপুর রয়্যাল ফ্যামিলির সাথে। প্রায় সময়ই সেখানে বেড়াতে আসতেন এই দম্পতি। দিল্লিতে শাকিরার সাথে দেখা হয় মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দের। যেহেতু জায়গা জমি নিয়ে বেশ ভালো বুঝতেন স্বামী শ্রদ্ধানন্দ, ফলে নিজের জায়গা জমি সংক্রান্ত সমস্যাগুলো তাকে বলেন শাকিরা, এবং সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করেন মুরলী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দ। এই সময় একে অন্যের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন শাকিরা এবং স্বামী শ্রদ্ধানন্দ। সে সময় আকবর খালিলি ট্রান্সফার হয়ে শাকিরার কাছ থেকে একটু দূরে অবস্থান করছিলেন। 4 মেয়েকে নিয়ে শাকিরা একাই থাকতেন। এই সুযোগটাই কাজে লাগায় স্বামী শ্রদ্ধানন্দ। এমনিতেই ঘনিষ্ঠতা তো ছিলই, সেটাকে আরও একটু বাড়িয়ে তোলার চেষ্টা করেন এই সময়। শাকিরা এক সময় ধরা দেন শ্রদ্ধানন্দের কাছে। বাইরের অনেকেই জানত এই ব্যাপারগুলো, এমনকি শাকিরার মেয়েরাও। কিন্তু এই ঘনিষ্ঠতা যে বিয়ে পর্যন্ত গড়াবে, সেটা বুঝতে পারেনি কেউই। 1986 সালের এপ্রিলে নিজের প্রথম স্বামীকে তালাক দিয়ে স্বামী শ্রদ্ধানন্দকে বিয়ে করেন শাকিরা খালিলি। শাকিরার মা গহরতাজ বেগম প্রথম থেকেই মেয়ের এই সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলেন। হুট করে মেয়ের বিয়ের সিদ্ধান্তে ভেঙে পড়েন তিনি। মেয়েকে বোঝাতে চেষ্টা করেন যে স্বামী শ্রদ্ধানন্দের মতো মানুষগুলো কেবল টাকার জন্যই ধনী কাউকে বিয়ে করতে চায়। তবে তখন এসব বোঝার মতন মানসিক অবস্থা ছিল না শাকিরা খালিলির। বিয়ে করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন তিনি, তাই বিয়ে হতেও খুব একটা সময় লাগেনি। কিন্তু কেন? এই বিয়ের পেছনে কি শুধু ভালোবাসা কিংবা চাওয়া পাওয়া ছিল? স্বামী শ্রদ্ধানন্দ কেন বিয়ে করেছিলেন শাকিরাকে, সেটার হিসেব একেবারেই হয়তো আলাদা। তবে শাকিরা খালিলির জন্য এই বিয়ে করার পেছনের অন্যতম কারণ ছিল ছেলে সন্তান। অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতো হলেও নিজের 4 মেয়ের পর একটি ছেলের ইচ্ছা বুকে পুষে রেখেছিলেন শাকিরা। স্বামী শ্রদ্ধানন্দের সাথে ঘনিষ্ঠতা তো গড়ে উঠেছিলই, সেই সাথে স্বামী শ্রদ্ধানন্দ শাকিরাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন তিনি ইচ্ছে করলে মন্ত্রতন্ত্রের মাধ্যমে শাকিরার কোলে একটি ছেলে সন্তান এনে দিতে পারবেন। আর এই আশ্বাসই শাকিরা খালিলিকে নিজের স্বামী ও সন্তানদের ছেড়ে দ্বিতীয় বিয়ে করতে উৎসাহ দিয়েছিল, এমনটাই ধারণা করে পুলিশ। শাকিরার মেয়েরা বারবার থানায় যেতে থাকে, পুলিশকে চাপ দিতে থাকে মায়ের খোঁজ পাওয়ার জন্য। কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল কিছু না কিছু খারাপ ঘটনা তাদের মায়ের সাথে ঘটেছে। কেবল সাবা না, এবার পুলিশের কাছে আসেন শাকিরার আরেক মেয়ে জেবান্দা। পুলিশের এমন অলস হয়ে বসে থাকা নিয়ে কথা তোলে সে। মুরলী মনোহর মিশ্রা বা স্বামী শ্রদ্ধানন্দকেই যে শাকিরাকে গুম করেছে, সেটা পুলিশকে জানায় জেবান্দা। পুলিশ কেন এখনো স্বামী শ্রদ্ধানন্দকে আটক করছে না, সেটা জানতে চায় সে। এর ভেতরে অবশ্য বেশ কয়েকবার মুরলী মনোহরকে থানায় তলব করা হয়। এভাবে একটার সময় শাকিরা উধাও হওয়ার 2 বছর কেটে যায়। 1994 সালের মার্চ মাসে কেএসটি ব্যাঙ্গালোর
ক্রাইম ব্রাঞ্চ পুলিশকে দেয়া হয়, কারণ পুলিশের মনে তখন বেশ খটকা লাগে ব্যাপারটি নিয়ে। একই সাথে খালিলির পরিবারের পক্ষ থেকে আসা প্রতিনিয়ত চাপ তো ছিলই, সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ নিজের সব ধরনের সোর্স কাজে লাগানোর চেষ্টা করে। অপরাধীদের ডেরাগুলিতে খুঁজে ফিরে যদি কোনো সূত্র পাওয়া যায়। আর সেই সময় হঠাৎ একটা সূত্র চলে আসে পুলিশের হাতে। সেখানে ছদ্মবেশে থাকা পুলিশ কনস্টেবল মহাদেব শুনতে পান দুই মাতালের আলাপচারিতা। স্বামী শ্রদ্ধানন্দকে নিয়ে কথা বলছিল তারা। কিছুদিন আগে 81 রিচমন্ড রোডে কাজ পড়েছিল তাদের। স্বামী শ্রদ্ধানন্দ সেদিন একটা কফিন আনিয়েছিলেন তার বাড়িতে। এই একটি তথ্যই পুলিশদের কাছে পুরো কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়। অনেকগুলো প্রশ্ন ছিল পুলিশের মনে। কেন 81 রিচমন্ড রোডে কোনো কফিনের দরকার পড়েছিল? কেউ কি মারা গিয়েছিল ওই বাড়িতে? যদি মারা গিয়ে থাকে তাহলে সে কে? আর এই সব প্রশ্নের উত্তর কেবল একজনই দিতে পারতেন, আর তিনি হলেন স্বামী শ্রদ্ধানন্দ। ইন্সপেক্টর তথ্যটি থানায় জানালে আটক করা হয় দুই মাতালকে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের, আর তারপর ঘটনার সূত্রতা জেনে স্বামী শ্রদ্ধানন্দকে জেরা করে পুলিশ। থানায় আনা হয় শ্রদ্ধানন্দকে। পুলিশের প্রথম জিজ্ঞাসার সোজা না জানিয়ে দেন তিনি। জানিয়ে দেন যে কোনো কফিনই আনেনি তিনি। পরে পুলিশ বাধ্য হয় শ্রদ্ধানন্দের সামনে কফিন সরবরাহকারী দুজনকে নিয়ে আসতে। তাদের দেখার পরেই মুখ খুলতে রাজি হন স্বামী শ্রদ্ধানন্দ। পুলিশকে জানান তিনি শাকিরা খালিলির সব রহস্যের সমাধান লুকিয়ে আছে তার বাড়িতেই। পুলিশকে নিজের বাড়িতে নিয়ে যান শ্রদ্ধানন্দ। সেখানে বাড়ির একটি নির্দিষ্ট অংশে 4 কোণা করে চক দিয়ে ঘর কাটেন তিনি। তারপর সেখানে পুলিশ কোদাল দিয়ে খুঁড়তে আরম্ভ করে। খুব বেশিক্ষণ খুঁড়তে হয় না, তার আগেই উঁকি মারে একটা আস্ত কফিন। কফিনের ভেতর শুয়েছিল একটি কঙ্কাল। কঙ্কালের এক হাতে চুড়ি ছিল, খানিকটা ছেঁড়া শাড়ি ছিল পাশে, আর 10টা স্বাভাবিক কফিনের মতো ছিল না সে কফিনটা। কফিনের ভেতরের দিকে ছিল অসংখ্য নখের আঁচড়। কঙ্কালটির অবস্থানও ছিল একটু অন্যরকম, যেন প্রচণ্ড চেষ্টা করেছিল কেউ একজন কফিন থেকে বেরোবার, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। অসহায় হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল কফিনের ভেতরেই। উফ, কি মর্মস্পর্শী কাহিনী! যে কারো জন্য উপসংহার টানাটা খুব সহজ হয়ে দাঁড়ায় এই পর্যায়ে। নিশ্চয়ই শাকিরা খালিলির কঙ্কাল এটা। সিসিবি আরো ভালো করে পরীক্ষার জন্য হায়দ্রাবাদ ল্যাবে ফটোগ্রাফ সুপার ইম্পোজিশন এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করান কঙ্কালটির। আর তার ফলাফল একদম যা ভাবা হয়েছিল ঠিক তাই। কঙ্কালটি ছিল হঠাৎ করে 3 বছর ধরে উধাও হয়ে যাওয়া শাকিরা খালিলির। মেয়েকে শনাক্ত করতে নিয়ে আসা হয় গহর তাজ বেগমকে। তিনি শাকিরার হাতের 5 আঙুলে পরা 5টি আংটি, চুড়ি আর চুল দেখে চিনতে পারেন যে এটাই তার মেয়ে। 3টি বছর কেটে গেলেও এই জিনিসগুলো অনেক বেশি ভালো অবস্থায় ছিল, আর সেটা সবার জন্য ছিল বেশ আশ্চর্যজনক। কে খুন করেছিল শাকিরা খালিলিকে? নিশ্চয়ই স্বামী শ্রদ্ধানন্দ। কিন্তু এটা সঠিকভাবে বলা এবং স্বামী শ্রদ্ধানন্দকে বিচারের মুখোমুখি করাটা সিসিবির পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এই হত্যার কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না। ঠিক কেন, কিভাবে হত্যা সম্পন্ন হয়েছিল সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছিল না। স্বামী শ্রদ্ধানন্দ জানান তিনি শাকিরা খালিলিকে খুন করেননি, কারণ শাকিরাকে খুন করার মতন কোনো মোটিভ তার ছিল না। কোনো কারণ ছাড়া কেন তিনি খুন করতে যাবেন নিজের স্ত্রীকে? তবে সিসিবি থেমে থাকেনি, নিজের তদন্ত চালিয়ে যেতে থাকে সিসিবি, আর জানতে পারে যে মৃত্যুর আগে শাকিরার সমস্ত সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিয়েছিলেন স্বামী শ্রদ্ধানন্দ। ফলে শাকিরা মারা গেলে তার সমস্ত সম্পত্তি স্বামী শ্রদ্ধানন্দের কাছেই যায়। শ্রদ্ধানন্দের সাথে সংসার করার সময় বেশ হতাশ হয়ে পড়েন শাকিরা। অনেক বেশি ঝগড়া বাঁধত তাদের মধ্যে, আর এর কারণ ছিল শ্রদ্ধানন্দের নেতিবাচক কার্যক্রম। পুলিশের কাছে নিজের স্বীকারোক্তিতে শ্রদ্ধানন্দ জানান নিজের কিছু বাজে অভ্যাসের কারণে টাকা খরচ করছিলেন তিনি। এর ভেতরে ছিল মদ্যপান, পরনারী আসক্তি, জুয়া খেলা সহ আরও অনেক কিছু। এর সাথে চলে আসে আয়কর আর পারিবারিক কিছু সমস্যা। আর এই অতিরিক্ত টাকা পয়সা খরচ করার ব্যাপার থেকেই ঝামেলা শুরু হতো
স্বামী শ্রদ্ধানন্দ এবং শাকিরার ভেতরে। স্বামী শ্রদ্ধানন্দের মাথায় একটা সময় শাকিরার টাকাগুলোর লোভ জেঁকে বসে। তার ভেতরে আশঙ্কা ছিল শাকিরা নিজের সমস্ত সম্পত্তি থেকে স্বামী শ্রদ্ধানন্দকে বাদ দিয়ে দেবেন, আর তাই শাকিরাকে ভুলিয়ে ভালিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিয়েছিলেন স্বামী শ্রদ্ধানন্দ। শাকিরা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই শাকিরার সমস্ত সম্পত্তি একটু করে ভাগ করতে শুরু করেন শ্রদ্ধানন্দ। তারপর সেই সম্পত্তি বেচতে থাকেন, আর কিছুদিনের ভেতরেই কয়েক কোটি রুপির মালিক হয়ে যান। কফিন খুঁজে পাওয়ার পর এমন কিছু কাগজ আসে সিসিবির হাতে, যেগুলো দেখে বোঝা যাচ্ছিল যে শাকিরার মৃত্যুর পর শাকিরার ভুয়া স্বাক্ষর নিয়ে অনেক কাগজ চালিয়েছেন স্বামী শ্রদ্ধানন্দ। এইসব কিছুকে আমলে নিয়ে স্বামী শ্রদ্ধানন্দের উপরে শাকিরা খালিলিকে হত্যার অভিযোগ আনে সিসিবি। এছাড়া শাকিরা খালিলির ঘরের ভেতরে থাকা কফিন এবং তাতে শাকিরার লাশ তো ছিলই। স্বামী শ্রদ্ধানন্দ যদি শাকিরাকে খুন নাই করতে চাইতেন, তাহলে কফিন কেন আনিয়েছিলেন বাড়িতে? তার মানে শাকিরাকে খুন করার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল স্বামী শ্রদ্ধানন্দের মনে। পুলিশের কাছে সাক্ষী হিসেবে আরও ছিল শাকিরার বাড়িতে কাজ করতে আসা রাজু ও তার স্ত্রী জোসেফাইন। শাকিরাকে তার স্বামী শ্রদ্ধানন্দ বাদে কেউ যদি শেষবারের মতন দেখে থাকে, তাহলে তা হচ্ছে এই রাজু আর জোসেফাইন। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য সব তথ্য মোতাবেক পুলিশ জানতে পারে যে শাকিরাকে মারার জন্য অনেক সময় নিয়ে ভালোভাবে পরিকল্পনা করেন স্বামী শ্রদ্ধানন্দ। প্রথমে একটি কফিন আনেন তিনি, এরপর শাকিরাকে পানীয়ের সাথে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। তারপর ওষুধের কারণে বেহুশ হয়ে পড়লে একটা বিছানার চাদরে তাকে মুড়িয়ে জীবন্ত অবস্থায় কফিনে ফেলেন তিনি। কফিনটিকে শাকিরার ঘরের জানালার ঠিক পাশের মাটির নিচেই পুঁতে দেয়া হয়, তার উপরে পাথর দিয়ে বাঁধাই করে দেয়া হয়। কফিনের অন্ধকারে একটা সময় হয়তো জ্ঞান ফিরেছিল শাকিরার। বের হওয়ার প্রাণান্ত চেষ্টা করেছিলেন তিনি। তার সাক্ষী কফিনের গায়ে থাকা শাকিরা খালিলির নখের আঁচড়, কিন্তু সেটা সম্ভব হয়নি। মৃত্যুর কাছে হার মানতে হয়েছিল শাকিরাকে। শাকিরার হত্যাকাণ্ড সম্পর্কে তার মা জানান, শাকিরা ছিলেন সরল একজন নারী এবং মা। মেয়েকে বেশ কিছু টাকা মা দিয়েছিলেন এ কারণেই, যাতে করে তাকে কখনো কারো কাছে মাথা নিচু করে না থাকতে হয়। এমনকি স্বামী শ্রদ্ধানন্দের সাথে সংসারকালীন সময়েও নিজের মেয়েদের সাথে দেখা করতে কোনো রকম দ্বিধাবোধ করতেন না শাকিরা খালিলি। ভাবতেন না যে স্বামী শ্রদ্ধানন্দের কাছ থেকে এই বিষয়ে কোনো অনুমতি নেওয়ার দরকার আছে কি নেই। স্বামী শ্রদ্ধানন্দ সম্পর্কে বলতে গিয়ে শাকিরার মা গহর তাজ বেগম জানান, সে একদিন আমাকে বলেছিল, একমাত্র যে ভাষাটি সবাই বুঝতে পারে সেটা হলো টাকার ভাষা। মাকে নিয়ে কথা বলতে গিয়ে সাবা বলে, সব সম্পত্তি একটু একটু করে বেচতে শুরু করার পর সেগুলো দেদারসে খরচ করা শুরু করেন স্বামী শ্রদ্ধানন্দ। কাজের লোকদের ভাষ্য অনুসারে প্রায় সময় নানা রকম পার্টি দিতেন শ্রদ্ধানন্দ বাড়িতে। তার সেই পার্টিতে হওয়া সমস্ত নাচ গান এবং আমোদ হতো বাড়ির ঠিক সেই খানটায় যেখানে শাকিরাকে কবর দিয়েছিলেন তিনি। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, এই গল্পটা পড়তে পড়তে বারবার আমার একটি কথাই মনে হচ্ছে, এবং সে কারণেই শুরুতে আমি আপনাদেরকে কথাগুলো বলেছিলাম। তো যাই হোক, আবার গল্পে চলে যাচ্ছি। গৃহকর্মী জোসেফাইনের ভাষ্যমতে ভারতী নামে একজন নারীকে নিয়ে বাড়িতে আসা শুরু করেন স্বামী শ্রদ্ধানন্দ, আর তারপর শাকিরা সম্পর্কে সব ধরনের কথা বলা বন্ধ করে দেয়। সিসিবি স্বামী শ্রদ্ধানন্দকে স্ত্রী শাকিরা খালিলির হত্যার অভিযোগে আটক করে। 2005 সালের মে মাসে আদালত স্বামী শ্রদ্ধানন্দকে ফাঁসির রায় শোনায়। দুর্লভ ঘটনাগুলোর ভেতরেও দুর্লভ একটি কেস বলে অভিহিত করা হয় এই মামলাটিকে। চার পাশের মানুষের জন্য, তাদের নিরাপত্তার জন্য হলেও এই শাস্তি দেওয়া উচিত, এমনটাই জানানো হয় আদালতকে। তবে উচ্চ আদালত কিছু না বলা পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছিল না। স্বামী শ্রদ্ধানন্দ এই রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করেন। সেখানে বিচারকের দুটি বেঞ্চ তাদের মতামত জানায়। বান্নুর মাত এবং এসি কাব্বিন
নিজেদের সিদ্ধান্ত প্রকাশ করেন। এসআর বান্নুর মাত জানান, হত্যাকাণ্ডটি অসম্ভব শক্ত পরিকল্পনার মাধ্যমেই বাস্তবায়ন করা হয়েছিল, আর হত্যাকাণ্ডটি যথেষ্ট ভয়ঙ্কর। এজন্য যদি আসামিকে শাস্তি না দেওয়া হয় তাহলে পরবর্তীতে নানা রকম সমস্যার জন্ম দিতে পারে। তবে কাব্বাইনের কাছে হত্যাকাণ্ডটি ভয়ঙ্কর বা নিষ্ঠুর বলে মনে হয়নি। তিনি জানান, যেহেতু হত্যাকাণ্ডের সময় কোনো আঘাত করা হয়নি, কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি, এমনকি কোনো ধস্তাধস্তিও করা হয়নি, সুতরাং এটি খুব শান্তভাবে ঘটে যাওয়া একটি হত্যা। তবে এই ধরনের মানসিকতার মানুষকে পরবর্তী সময়ের জন্য বিপজ্জনক বলে রায় দেন তিনি। এই ধরনের কোনো খুনি ভবিষ্যতেও পাল্টাবে না, কোনো পরিবর্তন তার ভেতরে আনা সম্ভব নয় বলেও মতামত জানায় বেঞ্চ। ফলে উচ্চ আদালতেও রায় বহাল থাকে, সুপ্রিম কোর্টেও একসময় চলে যায় মামলাটি। তারপর 2008 সালের জুলাই মাসে সুপ্রিম কোর্টে স্বামী শ্রদ্ধানন্দের ফাঁসির রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দেয়। বর্তমানে স্বামী শ্রদ্ধানন্দ জেলের ভেতরে নিজের স্ত্রী শাকিরা খালিলিকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। একটা মর্মস্পর্শী গল্প, খুব ডিটেলে যাবার দরকার নেই, খুব ডিটেল বলাও হয়নি এই এক্স ফাইলসে যে তাকে কি করে হত্যা করা হয়েছিল, তাকে যখন ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান এবং জীবিত অবস্থায় কফিনে বন্ধ করে তাকে কবর দেয়া হয়েছিল। আমার মনে এইটুকুই যথেষ্ট। একটা জ্যান্ত মানুষকে কফিনের ভেতর ঢুকিয়ে তাকে মাটি চাপা দিয়ে তার উপরে প্লাস্টার করে দেয়া হয়েছিল, এবং তার উপর সেই ভদ্রলোক পার্টি করেছেন, নাচ গান করেছেন, এবং ভেতরে আমি জানি না মহিলা কতদিন বেঁচে ছিলেন, কতক্ষণ বা কতদিন কত সময় সে যুদ্ধ করেছেন বাঁচবার জন্যে, এবং তার সাক্ষীও তিনি রেখে গেছেন কফিনের গায়ে তার নখের আঁচড়ের মাধ্যমে। আমার ভাবতেও গা কাটা দিচ্ছে যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে, একজন জ্যান্ত মানুষ কি এইভাবে মানুষ খুন করতে পারে? আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের এক্স ফাইলস এখানে শেষ করব। আগামী সোমবার আবারও আমি ঠিক একই সময়, অর্থাৎ সোমবার রাত 11টায় হাজির হচ্ছি আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অন্যদেরকে বলবেন সাবস্ক্রাইব করতে। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আরজে শারমিন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।